সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অ্যামনেস্টির, পাশ্চাত্যের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা অভিযোগ মস্কোর। যুদ্ধবিরতির মধ্যেই ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭, সৌদি জোটের বিরুদ্ধে বেসামরিকদের হত্যার অভিযোগ জাতিসংঘের। ভারতীয় অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে এএপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, মোদীকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান কেজরিওয়ালের। এবং চলতি বছর ইউরোপে ঢুকেছে ১০ লাখ শরণার্থী, জানালো আইওএম। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে চুক্তিতে পৌঁছার আহ্বান জাতিসংঘের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। সিরিয়ার রুশ বিমান হামলায় ২ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে বেসামরিক লোক হতাহতের কথা অস্বীকার করে তাদের বিরুদ্ধে প্রচারণা লড়াই চালানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে মস্কো। এদিকে সিরিয়ার ইদলিবে সাম্প্রতিক এক বিমান হামলার জন্য রাশিয়াকে দায়ী করে এর নিন্দা জানিয়েছে তুরস্ক। সিরিয়ার রাজধানী দামেস্ক এখন এক ধ্বংসপুরী। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘাতে ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া শহরটির জোবার এলাকায় ড্রোন থেকে নেয়া একটি ভিডিও প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটিতে একসময় ৩ লাখ মানুষ বাস করলেও এখন সেখানে কেউ নেই। এরপরও ইসলামপন্থী বিদ্রোহীরা জোবারের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয় বলে জানায় গণমাধ্যম। সিরিয়ার ইদলিবেও সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। শহরটির একটি বাজারে সাম্প্রতিক বিমান হামলা পরবর্তী একটি ভিডিও প্রকাশিত হয় অনলাইনে। এতে অন্তত ৪৩ জন নিহত ও ১৫০ শতাধিক মানুষ আহত হবার তথ্য উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন হামলার জন্য রাশিয়াকে দায়ী করে। একইভাবে তুরস্কের পক্ষ থেকেও রাশিয়াকে দায়ী করে এ ঘটনার নিন্দা জানানো হয়। সিরিয়ায় রাশিয়ার উদ্দেশ্য কখনো সফল হবে না বলে মন্তব্য করেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। ইদলিবে রাশিয়ার বিমান হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন, এমনকি একটি সরকারি ভবনও ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার উচিত সোভিয়েত যুগের মতো আচরণ বন্ধ করে অন্য জাতির প্রতি সম্মান দেখানো। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক লোকজন হত্যার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া যেতে পারে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু মস্কো এ অভিযোগ নাকচ করে দিয়ে একে রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের প্রচারণা যুদ্ধের অংশ হিসেবে উল্লেখ করেছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে সিরিয়ায় আইএস বিরোধী অভিযান শুরু করে রাশিয়া। পাশ্চাত্যের অভিযোগ, জঙ্গি দমনের নামে আসাদ বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে মস্কো। কিন্তু সিরীয় সরকার বিরোধী বিদ্রোহীদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই আইএস বিরোধী অভিযান পরিচালনার কথা বলে আসছে ক্রেমলিন। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর চরমপন্থীদের বিষয়ে আসাদ সরকারকে পরোক্ষভাবে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে বলে এক মার্কিন সাংবাদিকের বরাত দিয়ে জানিয়েছে আরটি। ব্রিটিশ জার্নাল লন্ডন রিভিউ অব বুকস এর নতুন এক অনুসন্ধানে জানা যায়, প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা ছাড়তেই হবে ওবামা প্রশাসনের এমন অবস্থানকে সমর্থন করেন না মার্কিন সামরিক কর্মকর্তাদের অনেকেই। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজ জোর এলাকায় একটি স্কুলে জঙ্গি গোষ্ঠী আইএসের রকেট হামলায় ৯ স্কুল ছাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এছাড়া হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। তেল সমৃদ্ধ এলাকাটির প্রধান শহর দেইর এজ জোরের হারাবেশে মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা সংবাদ মাধ্যমে বলেন, মোট ২টি রকেট আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া হয়। সিরীয় সরকার ইতোমধ্যে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী ওয়াইল নাদের আল হালকি। হারাবেশ এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। বসনিয়া হার্জেগোভিনায় ইরাক সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে আটক করেছে বসনীয় পুলিশ। দেশটির রাজধানী সারায়েভোর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। সংবাদ মাধ্যমে সারায়েভোর পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতরা সন্ত্রাস ও জঙ্গিবাদে অর্থ প্রদান করত এবং উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করত। এছাড়া তারা আইএস এর জন্য কর্মী সংগ্রহ করত বলে দাবি করে পুলিশ। চলতি মাসে সারায়েভোর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ২ সেনা সদস্যকে হত্যা করে এক বন্দুকধারী। ১৫০রও বেশি বসনীয় নাগরিক ইরাক ও সিরিয়ায় আইএস এর হয়ে লড়াই করছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। ইরাকে যৌথ বাহিনী আইএস এর দখল করে রাখা ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদির কেন্দ্রস্থলে গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শহরের সরকারি ভবনগুলো দখল করতে ইরাকি বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
ইরাকি নিরাপত্তা বাহিনীর মুখপাত্র সাবাহ আল নোমানি জানিয়েছেন, 2-1 দিনের মধ্যেই রামাদি থেকে পুরোপুরি আইএস নির্মূল করতে পারবেন বলে আশা করছেন তারা। সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলার সহায়তায় সম্প্রতি শহরটি পুনর্দখলে অভিযান শুরু করে সুন্নি মিলিশিয়া ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। চলতি বছরের মে মাসে সরকারি বাহিনীর কাছ থেকে রামাদি দখল করে নেয় ইসলামিক স্টেট জঙ্গিরা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে 2 দিনের সফরে চীনে পৌঁছেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মঙ্গলবার চীনের বেইজিংয়ে পৌঁছানোর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির অন্যান্য উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় দুদেশের অর্থনৈতিক, জ্বালানি শক্তি, যোগাযোগ, অবকাঠামো এবং নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রের কৌশলগত উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন তারা। এরপর তারা অর্থনৈতিক ও জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু চুক্তি সই করেন। এদিকে এরই মধ্যে চীনের তৈরি অস্ত্র বহনের সক্ষম আধুনিক ড্রোনের ব্যবহার শুরু করেছে ইরাক। CH-4 নামে ড্রোনটি 2014 সালে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স প্রথম ব্যবহার করে। এটি 14 ঘন্টার বেশি সময় ধরে আকাশে উঠতে সক্ষম। ইয়েমেনের যুদ্ধবিরতির মধ্যেই সৌদি জোটের চালানো বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। জোটের এসব হামলায় মূলত বেসামরিক নাগরিকরা প্রাণ হারাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। রাজধানী সানা ও মারিব প্রদেশ সহ ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে হাউথি বিদ্রোহী ও প্রেসিডেন্ট হাদি সমর্থক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ইয়েমেনের সাদা প্রদেশের সাফরা জেলায় বিমান হামলা চালায় সৌদি জোট। এই হামলায় অন্তত 5 জন নিহত ও কমপক্ষে 6 জন আহত হওয়ার খবর জানায় গণমাধ্যম। হাউথি বিদ্রোহীরা সেখানকার আবাসিক এলাকায় ঘাঁটি গেড়েছে অভিযোগ করে ওইসব এলাকায় হামলার মাত্রা বাড়িয়েছে জোট। একই দিন সাবোয়া প্রদেশের বেইহান জেলায় একটি জ্বালানি স্টেশনেও হামলা চালায় জোটের বিমান। এই হামলায় এখন পর্যন্ত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হাউথিদের দমনে গেল মার্চ মাস থেকে শুরু হওয়া বিমান হামলায় এখন পর্যন্ত 7,500 মানুষ নিহত হয়েছে। এদের অনেকেই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হোসেন বলেন, সৌদি জোটের হামলায় এ পর্যন্ত 18 লাখ ইয়েমেনি শিশু স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছে। হাউথিদের ঘাঁটি সন্দেহে চালানো জোটের হামলায় বিভিন্ন অঞ্চলের 170টি স্কুল এখন পর্যন্ত ধ্বংস হয়েছে বলেও জানান তিনি। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক মানুষ। হাউথিদের দমনের নামে স্কুল, কলেজ, হাসপাতাল সহ নাগরিক অবকাঠামোগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। এ অবস্থায় অবিলম্বে সেখানে যুদ্ধবিরতির ব্যবস্থা করে ত্রাণ তৎপরতা জোরদার করার আহ্বান জানাচ্ছি আমি। ইয়েমেনে এই যুদ্ধ বন্ধে জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর হাদি সরকারের পক্ষ থেকে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা আসলেও কোনো পক্ষই আদতে তা মানছে না। রাজধানী সানা ও বন্দরনগরী তাইজে জোটের বিমান হামলার পাশাপাশি চলছে হাদি সেনা ও হাউথিদের সংঘর্ষ। বুধবার মারিব প্রদেশের নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যায় হাদি সমর্থক বাহিনী ও হাউথিরা। হাউথিদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় সরকারি বাহিনী। তাদের ওপর পাল্টা হামলা চালানোর পাশাপাশি সৌদি আরবের সীমান্ত প্রদেশ জিজানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় শিয়া হাউথি বিদ্রোহীরা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গ্রিসের পার্লামেন্টে প্রস্তাব পাস। হত্যা ও ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে দণ্ডিত 16 বছর বা তদূর্ধ্ব অপরাধীদের প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করে শাস্তি বিধানের ব্যবস্থা রেখে ভারতের রাজ্যসভায় একটি বিল পাস হয়েছে। এর আগে 18 বছর বা তদূর্ধ্ব বয়সীদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হতো। মঙ্গলবার অপরাধ আইনের সংশোধনী বিলটি কণ্ঠভোটে পাশ হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এখন তা প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। এই বিল পাশের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে নিহত মেডিকেল শিক্ষার্থী জ্যোতি সিং ওরফে নির্ভয়ার পরিবার ও নারী আন্দোলন কর্মীরা। 2012 সালের 16 ডিসেম্বর ভারতের দিল্লিতে চলন্ত বাসে ওই মেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরে এই ঘটনায় জড়িত কিশোর 3 বছরের সাজা শেষে রোববার মুক্তি পেলে বিদ্যমান কিশোর আইন পরিবর্তনের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ज्योति सिंह उर्फ निर्भया के माता पिता को है। दिल्ली महिला आयोग की
অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করতে আসা আম আদমি পার্টি এএপি সমর্থকদের সাথে দিল্লি পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঘেরাওকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে পুলিশ লাঠিচার্জ আর জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এর আগে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার কার্যালয়ে সিবিআই এর তল্লাশি অভিযানের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন। কনকনে শীতের মধ্যে উত্তপ্ত দিল্লি নগরী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এএপির বিক্ষোভরত সমর্থকদের সাথে বুধবার এমন তুমুল সংঘর্ষ বেঁধে যায় দিল্লি পুলিশের। বিক্ষোভকারীদের অর্থমন্ত্রী অরুণ জেটলির বাসভবনের সামনে থেকে সরিয়ে দিতে প্রথমে ব্যারিকেড দেয় দাঙ্গা পুলিশ। পরে ঘেরাওকারীরা ব্যারিকেড টপকাতে শুরু করলে তাদের লক্ষ্য করে ছোড়া হয় জলকামান, পাশাপাশি চলে লাঠিচার্জ। তবে অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগের দাবি থেকে সরে আসেনি আম আদমি সমর্থকরা। অরবিন্দ কেজরিওয়াল ও 5 এএপি নেতার বিরুদ্ধে মানহানির মামলা করায় জেটলির উপর চরম ক্ষুব্ধ এএপি সমর্থকরা। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বিনা অনুমতিতে তার কার্যালয়ে তল্লাশি চালানোর কড়া সমালোচনা করেন। দাবি তোলেন এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষমতা ছাড়তে হবে নরেন্দ্র মোদীকে। 6 দিন ধরে আমার দলের নেতা রাজেন্দ্র কুমারকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। 14টি জায়গায় চালিয়েছে তল্লাশি অভিযান, কিন্তু আমাকে একটু বলবেন এতে কি লাভ হলো আপনাদের? এমন কি তথ্য পেলেন আপনারা? আমি এই অকারণ হয়রানির জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। তিনি অরুণ জেটলিকে বাঁচাতে এসব করেছেন। কেজরিওয়ালের অভিযোগ, অরুণ জেটলির কার্যকালে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে ঘটা দুর্নীতির নথিপত্র হাতিয়ে নিতেই তার অফিসে হানা দেয় সিবিআই। এই বক্তব্যের পর কেজরিওয়াল ছাড়াও এএপির নেতা কুমার বিশ্বাস, আশুতোষ, সঞ্জয় সিং, রাঘব চাদ্রা ও দীপক বাজপেয়ীর বিরুদ্ধে 10 কোটি রুপির মানহানির মামলা করেন অরুণ জেটলি। এরই মধ্যে দিল্লি হাইকোর্ট মানহানি মামলার ব্যাপারে এই 6 জনকে তাদের বক্তব্য পেশ করার জন্য আদেশ দিয়েছেন। সাথে অরুণ জেটলির বিরুদ্ধে আনা অভিযোগের নথিপত্র দাখিল করতে বলেছেন আদালত। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। এবছর ইউরোপে প্রবেশ করা শরণার্থীর সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। এদিকে সিরিয়ার শরণার্থীদের জন্য নতুন একটি চুক্তি প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান। অন্যদিকে এজিয়ান সাগরে তুরস্কের উপকূলে নৌকাডুবিতে শিশুসহ 11 শরণার্থীর মৃত্যু হয়েছে। তুরস্কের উপকূলে এক আইলানের করুণ মৃত্যুও থামাতে পারেনি ইউরোপমুখী জনস্রোত। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সহ বিভিন্ন দেশের অবহেলিত মানুষ কেবলমাত্র বাঁচার তাগিদে প্রতিদিন জীবনের ঝুঁকি নিচ্ছে। সবশেষ গ্রিস থেকে তুরস্ক যাবার পথে এজিয়ান সাগরে ডুবে মারা গেছে 11 জন অভিবাসী। মৃত্যুর এই মিছিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সবশেষ হিসেবে যোগ করার আগেই তাদের হিসেবে এবছর ইউরোপে 10 লাখ শরণার্থী প্রবেশ করেছে। আর দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে মারা গেছে প্রায় 4000 শরণার্থী। ইউরোপে প্রবেশ করা শরণার্থীদের বেশিরভাগই সিরিয়া থেকে আসা। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত কয়েকটি দেশের শরণার্থীও রয়েছেন। নিহতদের বেশিরভাগেরই ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়েছে। এছাড়া এজিয়ান ও বলকান অঞ্চলের স্থলপথেও মারা গেছেন অনেকে। মঙ্গলবার একদিনের লেবানন সফরে গিয়ে বৈরুতের একটি শরণার্থীদের স্কুল পরিদর্শনে যান ইতালীয় প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সর্বোচ্চ সংখ্যক সিরীয় শরণার্থী আশ্রয় নেওয়া দেশটিতে শিশুদের জন্য ইতালির অর্থায়নে এমন 16টি স্কুলের ব্যবস্থা করেছে ইউনিসেফ। এ সফরে লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালামের সঙ্গে বৈঠক করেন মাত্তিও রেনজি। শরণার্থী সংকট সমাধানই তাদের আলোচনার প্রধান বিষয় ছিল বলে জানিয়েছে রয়টার্স। এদিকে সিরীয় শরণার্থীদের দুরবস্থা লাঘবে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি চুক্তিতে পৌঁছানো দরকার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান অ্যান্তোনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদে তিনি এই মন্তব্য করেন। সিরিয়ার বাস্তুহারা মানুষের জরুরি সাহায্য ও আশ্রয়ের বিষয়ে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত ইউরোপের দেশগুলোর একটি চুক্তিতে পৌঁছানো এখনই প্রয়োজন। প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া শরণার্থীদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে ইউরোপমুখী শরণার্থীর স্রোত আরো বাড়বে বলে শঙ্কা তার। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। অবৈধভাবে প্রবেশের অভিযোগে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় বাংলাদেশি সহ 33 জন অভিবাসীকে আটক করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। গুয়েতেমালার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য মানব পাচারের খবরের ভিত্তিতে দেশটির রাজধানী গুয়েতেমালা সিটির পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে একটি বাস থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে 17 জন বাংলাদেশি ও 16 জন নেপালি নাগরিক। তারা মেক্সিকোর ভেতর দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। আটকের পর তাদের রাজধানীর দক্ষিণে সরকারি অভিবাসন সেবা সংস্থা পরিচালিত একটি হোটেলে রাখা হয়েছে। গত আগস্টে দেশটির দক্ষিণাঞ্চলের একটি বাড়ি থেকে 20 জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে 11 জন নেপালি ও 7 জন বাংলাদেশি ছিল।
নতুন করে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আর হিলারি ক্লিন্টন। ডেমোক্রেটিক দলের সবচেয়ে বেশি সমর্থনপ্রাপ্ত মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন বলেছেন, তাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা কোনোভাবেই মার্কিনীদের নেতৃত্ব দিতে ইচ্ছুক একজনের কাছ থেকে কাম্য নয়। এরই মধ্যে হিলারিকে ব্যঙ্গ করায় আবারও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। এই ইস্যুতে কমে গেছে তার জনপ্রিয়তাও। গেল সপ্তাহে বিতর্কে হিলারি ট্রাম্পকে আইএসের সদস্য সংগ্রাহক বলে মন্তব্য করেন। এরপর থেকেই হিলারিকে নিয়ে একের পর এক নেতিবাচক মন্তব্য করে আসছেন ট্রাম্প। বেনগাজি এবং ব্যক্তিগত সার্ভার ইস্যু নিয়ে হিলারি ক্লিন্টন মিথ্যাবাদী বলেন তিনি। যুক্তরাষ্ট্রের সান বার্নার্ডিনোতে হামলাকারী তাসফিন মালিক 2 বছর আগে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনপত্রে জঙ্গিবাদের প্রতি কোনো রকম আগ্রহের কথা অস্বীকার করেছিলেন। তার ভিসা আবেদনপত্রটি মঙ্গলবার রয়টার্সে প্রকাশিত হয়। এতে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা নিয়ে কংগ্রেসের সমালোচনা আরও তীব্র হতে পারে বলে জানায় গণমাধ্যম। কংগ্রেসের দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের পর কারো বিপক্ষে আলাদা করে তদন্ত না করার বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। তবে তাসফিন ও তার স্বামী সৈয়দ রিজওয়ান ফারুককে কখনোই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত কিংবা নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হয়নি। এদিকে এ দম্পতি বিয়ের আগে কোথায় প্রথম দেখা করেছিলেন তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। রিজওয়ান আবেদনপত্রে 2013 সালের অক্টোবরে সৌদির মক্কায় হজের সময় দেখা করার কথা বললেও এ সময়ের আগে পাকিস্তানি তাসফিন মালিক সৌদি ভিসা নেননি বলে তদন্তে বেরিয়ে এসেছে। ফ্রান্সে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা বানচাল করে দেওয়ার কথা জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজনভ। ফ্রান্সের অর্লিন্সে পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে মঙ্গলবার তিনি গণমাধ্যমকে জানান। গেল 19 নভেম্বর আটক হওয়া দুজন জিজ্ঞাসাবাদে এই তথ্য পুলিশকে দেয়। পরে পুরো ফ্রান্সে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। ওই দুজন ছাড়া সিরিয়া অবস্থানরত ফরাসি এক নাগরিকও ফ্রান্সে হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী। হামলার জন্য অস্ত্র সংগ্রহ করা হয়েছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন। প্যারিস হামলার পর একই ধরনের কমপক্ষে 10টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা ফরাসি নিরাপত্তা বাহিনী নস্যাৎ করে দিয়েছে বলে গণমাধ্যমকে জানান বার্নার্ড কাজনভ। And 24 were arrested last Saturday in connection to the alleged plot. The minister, another French national, currently thought to be in Syria. অস্ট্রেলিয়ার সিডনিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়েছে। এর আগে একই অভিযোগে 5 জনকে আটক করে অস্ট্রেলিয়ার পুলিশ। বুধবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ বিভাগের মুখপাত্র গণমাধ্যমকে জানান, আইএসপন্থী এসব সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরেই সেদেশে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছিল। তাদের পরিকল্পনার একটি অংশ ছিল ফেডারেল পুলিশ ভবন ও নৌঘাঁটিতে হামলা। তবে বর্তমানে সেদেশে কোনো হামলা হতে পারে এমন আশঙ্কা নেই বলেও সবাইকে আশ্বস্ত করেছেন তিনি। এদিকে সিডনি থেকে এক ফরাসি নাগরিককে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। সিডনি পুলিশ বলছে সে ব্যক্তির কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। ফরাসি সেই নাগরিকের পরিচয় গণমাধ্যমকে জানানো হয়নি। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, চীনের গুয়াংডং প্রদেশের ভূমিধসের ঘটনায় নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। 60 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচে থেকে এক শ্রমিককে জীবিত উদ্ধার। গেল সোমবার আফগানিস্তানে নিহত 6 মার্কিন সেনার পরিচয় জানা গেছে। বুধবার গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশিত হয়। নিহতদের মধ্যে মার্কিন বিমান বাহিনীর এক নারী কর্মকর্তা ও জোসেফ লাম নামে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন। এছাড়া নিহত অন্যরা হলেন জর্জিয়ার চেস্টার ম্যাক ব্রাইড জুনিয়র, টেক্সাসের মাইকেল অ্যান্থনি, ওয়াশিংটনের পিটার টোয়াব ও নিউ ইয়র্কের লুইস বোনাক্যাসা। সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে বাগরাম বিমান ঘাঁটির কাছে আফগান মার্কিন যৌথ সেনা টহল দলের ওপর তালেবানের আত্মঘাতী হামলায় 6 মার্কিন সেনা নিহত হয়। এটি আফগানিস্তানে বিদেশি সেনাদের ওপর চালানো এবছরের সবচেয়ে বড় হামলা। তালেবানের দখল নেওয়া আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাঙ্গিন শহরের নিয়ন্ত্রণ নিতে অভিযান চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। শহরের গভর্নরের কার্যালয়কে ঘিরে অবস্থান নেওয়া সশস্ত্র বিদ্রোহীরা সরে গেলেও আশপাশের সড়কগুলো নিয়ন্ত্রণে রেখেছে তারা। আফগান সামরিক বাহিনীর এক সদস্যের বরাতে এই কথা জানায় সংবাদ বার্তা সংস্থা রয়টার্স। এ অবস্থায় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিতে ছোট একটি সামরিক দল পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য। এদিকে আফগানিস্তানের নানগারহার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় 3 তালেবান বন্দুকধারী নিহত হয় বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ।
আফগানিস্তানে তালেবানের দখল ঠেকাতে দেশটিতে কমপক্ষে 10,000 মার্কিন সেনা অবস্থান করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সিনিয়র ডেমোক্রেটিক আইন প্রণেতা ব্র্যাড শেরম্যান। পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার হেব্রনে টহলরত ইসরায়েলি পুলিশের দিকে আন্দোলনকারী ফিলিস্তিনিরা ঢিল ছুড়লে এই সংঘর্ষ বাধে। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এরই মধ্যে বেইতিল্লু গ্রামে আন্দোলনকারীদের বাড়িতেও টিয়ার গ্যাসের গ্রেনেড ছুড়ে ইসরায়েলি সেনারা। হিব্রু ভাষায় তাদের ঘরের দেয়ালে কটু কথাও লিখে রেখে যায় সন্দেহভাজন ইহুদিরা। এদিকে আসন্ন বড়দিন উপলক্ষে বেথলেহেমে নিরাপত্তা জোরদার করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। বড়দিন উৎসব পালনের সময় স্থানীয় খ্রিস্টানদের সব ধরনের সুরক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর প্রধান হিজাজি আল জাবেরি। ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একটি প্রস্তাবনার অনুমোদন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট। তবে এর মধ্য দিয়ে গ্রিক সরকারের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। মঙ্গলবার গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপস্থিতিতে পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে এই প্রস্তাবনার পক্ষে ভোট দেন সংসদ সদস্যরা। পার্লামেন্টে জনগণের প্রতিনিধিরা যেহেতু এই প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে, তাই সরকার চাইলেই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তবে না দিলেও আইনানুগ কোনো সমস্যা থাকছে না। এর আগে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানান গ্রিক পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স মিসাইল কিনছে ভারত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে দুদিনের সফরে মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার এই সফরকালেই আকাশপথ প্রতিরক্ষা করতে মিসাইল ক্রয়ের জন্য 40,000 কোটি রুপির একটি চুক্তি হতে পারে দুদেশের মধ্যে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সমরাস্ত্র ক্রয় ছাড়াও দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি আরও সম্প্রসারিত করা এই সফরের একটি বড় এজেন্ডা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর সাংবাদিকদের বলছেন, আরও বড় পরিসরে কাজ করতে ভারত ও রাশিয়া বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1,000 কোটি থেকে বাড়িয়ে $3,000 কোটি উন্নীত করতে আগ্রহী ভারত। এসব ছাড়া নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য উদ্ঘাটনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন সুব্রমণিয়ম। যুক্তরাষ্ট্র রাশিয়ার 34 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপের পর পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানায়, চলমান ইউক্রেন সংকটের একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতেই রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর অবরোধের তালিকা দীর্ঘ করা হলো। জবাবে রাশিয়া জানায়, এ তালিকা বিশ্লেষণের পরই পাল্টা ব্যবস্থা নেবে তারা। এছাড়া এটি যুক্তরাষ্ট্রের রাশিয়ার প্রতি বৈরী আচরণেরই প্রকাশ বলে জানায় ক্রেমলিন। এদিকে বর্তমান রুশ মার্কিন সম্পর্কের মধ্যে ওয়াশিংটনের এমন সিদ্ধান্তকে নিজের পায়ে গুলি করা বলে মন্তব্য করেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ। চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে ভূমিধসের ঘটনায় নিখোঁজ 25 নারী সহ 76 ব্যক্তিকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। রোববারের ওই ঘটনার 60 ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া 19 বছর বয়সী এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত 74 জনকে জীবিত উদ্ধারের দাবি করেছে কর্তৃপক্ষ। ভূমিধসের 60 ঘণ্টা পর জীবিত উদ্ধার হলেন তিয়াং জেমিং নামের 19 বছরের এক শ্রমিক। রোববার চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনের শিল্প এলাকায় ভূমিধসের ঘটনায় স্থানীয় সময় বুধবার ভোরে ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে তুলে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। ভারী যন্ত্রপাতির সহায়তায় বেশ কয়েকটি স্থানে খনন করে চাপা পড়া মানুষগুলোকে উদ্ধারের চেষ্টা চলছে। এতে অংশ নিয়েছেন প্রায় 4,000 উদ্ধারকর্মী। ধ্বংসস্তূপের নিচে আরো জীবিত মানুষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার সকালে উদ্ধার করা হয় একজনের মৃতদেহ। ভারী বৃষ্টিপাতে মাটি ও নির্মাণ বর্জ্যের একটি বড় আকারের স্তূপ ভেঙে পড়লে এই ভূমিধসের সূচনা হয়। বিধ্বস্ত হয় প্রায় 4 লাখ বর্গ কিলোমিটার এলাকার 33টি ভবন। কিছু কিছু জায়গা 32 ফুট মাটির নিচে চাপা পড়ে। আর এই এলাকার প্রাকৃতিক গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। ভূমিধসের পর স্থানীয় অন্তত 900 বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, সময় সংবাদ।
পেরুতে ভূমিধসে 2 জন নিহত হয়েছে। মঙ্গলবার রাজধানী লিমা থেকে 300 কিলোমিটার পূর্বের আয়াকুচো অঞ্চলে একটি ট্রাকের ওপর পাহাড় ধসে পড়লে ট্রাকটির 2 আরোহী মারা যায়। উদ্ধারকর্মীরা জানিয়েছে এখন পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায় ভূমিধসে আয়াকুচোর সাথে জঙ্গল ভ্যালি সংযোগকারী সড়কটি বন্ধ হয়ে গেছে। ভূমিধসে পেরুতে প্রতি বছরই শত শত বাড়িঘর ধ্বংস হয়, নিহত হয় প্রায় বহু মানুষ। বন্যায় প্লাবিত হয়েছে ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের বিরাট এলাকা। মঙ্গলবার 2 সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো প্লাবিত হয় এই এলাকার গ্লেনব্রিডিং নামে গ্রামটি। বারবার দুর্যোগের কবলে পড়ায় স্থানীয় লোকজন চরম বিপর্যয়ের সম্মুখীন হয়। রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এ মাসের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য $50 লাখ আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং প্রিন্স চার্লস দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। ইন্দোনেশিয়ায় জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার করতে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এই ঘটনায় এখনও 74 জন নিখোঁজ রয়েছে। হারানো স্বজনদের খুঁজে পেতে আশায় বুক বাঁধছেন অনেকেই। সলেসি দ্বীপের একটি আশ্রয় কেন্দ্রেও অপেক্ষা করছেন তারা। তবে যতই দিন যাচ্ছে নিখোঁজদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। এদিকে মঙ্গলবার আরও বড় এলাকা জুড়ে উদ্ধার কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত শনিবার 109 জন যাত্রী ও 10 জন নাবিক নিয়ে ইন্দোনেশিয়ার কোলাকা থেকে সিওয়া যাওয়ার পথে ডুবে যায় KM মারিনা 1202B নামের জাহাজটি। বেতন ভাতা ও দাবি আদায়ের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। চিলিতে উচ্চশিক্ষাকে অবৈতনিক করার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আর্জেন্টিনায় বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আর বড়দিন উপলক্ষে বোনাসের বিক্ষোভ করেছে বামপন্থী রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার চিলির রাজধানী সান্টিয়াগোতে উচ্চশিক্ষাকে অবৈতনিক করার দাবিতে চিলি বিশ্ববিদ্যালয়ের দিকে শান্তিপূর্ণ যাত্রা শুরু করে ছাত্র ফেডারেশনের সদস্যরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে পাথর ছুড়তে শুরু করলে সংঘর্ষ শুরু হয়ে যায়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট নির্বাচনী প্রচারণার সময় শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্থানীয় কর্তৃপক্ষের হাত থেকে রাষ্ট্রীয় কর্তৃত্বে নেওয়া, বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ দেয়া ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। তবে ক্ষমতায় আসার পর 1 বছর পেরিয়ে গেলেও এসব প্রতিশ্রুতি পূরণে কোনো ব্যবস্থা না নেয়ায় আন্দোলনের নামে শিক্ষার্থীরা। আর্জেন্টিনায় বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলনরত একটি পোল্ট্রি প্রতিষ্ঠানের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। দাবি আদায়ে মঙ্গলবার রাজধানী বুয়েনোস আয়ার্সের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ অবরোধ করে শ্রমিকরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। স্থানীয় গণমাধ্যম জানায় গত 1 সপ্তাহ ধরে সড়কটি অবরোধ করে রেখেছে শ্রমিকরা। আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট মৌরিসিও ম্যাক্রি নির্বাচিত হওয়ার পর দেশটিতে এটাই প্রথম সংঘর্ষের ঘটনা। বুয়েনোস আয়ার্সে বড়দিন উপলক্ষে বাড়তি বোনাসের দাবিতে মঙ্গলবার আন্দোলনে নামে শ্রমিকরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট মৌরিসিও ম্যাক্রি সোমবার দেশের চরম দরিদ্র লোকদের জন্য বড়দিন উপলক্ষে বিশেষ ভাতা দেওয়ার ঘোষণা দেন। এর পরপরই পেসোর সাম্প্রতিক অবমূল্যায়নে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য একই রকম সুবিধার দাবিতে আন্দোলনের নামে বামপন্থী সংগঠনগুলো। স্থানীয় গণমাধ্যম জানায় আন্দোলনকারীরা সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের সমর্থক। তবে আন্দোলনকারীরা জানান তারা ফার্নান্দেজ ও ম্যাক্রি 2 সরকারেরই নীতির বিরুদ্ধে। এ সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ম্যাক্রি ঘোষণা দেন দেশের অর্থনীতিকে সচল করতে শ্রমিক ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনায় বসবে তার সরকার। তবে আন্দোলনকারীদের অনেকেই এই আলোচনা প্রত্যাখ্যান করেছেন। আফরোজ নিপা, সময় সংবাদ। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কোনো প্রমাণ নেই বলে উল্লেখ করেছেন। আর তাই তাকে অভিশংসন করার চেষ্টার কোনো আইনি বৈধতা নেই বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর সালেভাদোরে এক মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন রোসেফ। সে সময় নিজ সরকারকে দুর্নীতিমুক্ত দাবি করে তিনি বলেন তার বিরুদ্ধে বিরোধী দলের পক্ষ থেকে অভিশংসনের চেষ্টা সংবিধান বিরোধী। রোসেফের বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার অভিশংসনের উদ্যোগ নিয়েছে বিরোধী দল। অব্যাহত বায়ু দূষণে রাজধানী বেইজিং সহ চীনের উত্তরাঞ্চলের 40টি শহরের বিভিন্ন মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। এদের মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাওডিং, হানদান, লাংফাং, জিংতাই শহরে।
দেশটির জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। এছাড়া দেশটির তিয়ানজিন, হেননান ও শানডং সহ 12টি শহরে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়, আর 17টি শহরে ইয়েলো ও 5টি শহরে ব্লু অ্যালার্ট দেখানো হয়েছে। বেইজিংয়ের পৌর পরিবেশ পর্যবেক্ষণ সেন্টার জানায় বাতাসে প্রতি ঘনমিটারে ধোঁয়া ও ধূলিকণার পরিমাণ 500 মাইক্রোগ্রাম, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সহনশীল মাত্রা 25 মাইক্রোগ্রাম। আসছে বড়দিন। এ উপলক্ষে পোল্যান্ডের অলিতে গলিতে এখন সাজ রব। তবে ক্রিসমাসের এই তথাকথিত আয়োজনের পরিবর্তে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো দেশটির ঐতিহ্যবাহী এক রুটির কারখানা থেকে। 600 বছর ধরে দেশটির ক্রিসমাস উৎসবের এক অভিন্ন অংশ হয়ে জুড়ে আছে এই রুটি। দেখে মনে হবে এটা বুঝি প্রাচীন আমলের কোনো টেরাকোটা বা পোড়ামাটির শিল্প, কিন্তু ভেবে অবাক হবেন এ সবই আসলে রুটি। মাদার ম্যারি বা প্রকৃতির ছবি সম্বলিত কাঠের ছাঁচে বসিয়ে আদার ফ্লেভারের এই রুটিগুলো তৈরি করা হয়, যা পোল্যান্ডের ক্রিসমাস উদযাপনের একচ্ছত্র অংশ হয়ে আছে। বার্দো শহরের কোল ঘেঁষে চোখে পড়বে 600 বছরের পুরনো স্বনামধন্য ওয়ার্থার পেফাকুচেন নামে রুটির কারখানাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বার্দো শহর পরিচিত ছিল ওয়ার্থা নামে। সে সময় এই কারখানাটি জার্মানের নাৎসি বাহিনীর দখলে থাকায় বেকিং এর সব কাজ করতেন জার্মান রাঁধুনিরাই। যুদ্ধ শেষে শহরটি পোল্যান্ডের আওতায় চলে আসলে সব জার্মান নাগরিকদের সঙ্গে কারখানার কর্মচারীরাও দেশ ছাড়তে বাধ্য হন, ফলে হারিয়ে যায় রুটি তৈরির গোপন প্রণালী। রুটির রেসিপি রাঁধুনিরা শুধুমাত্র পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখায় তা কখনো প্রকাশ পায়নি। এমনকি কারখানার কর্মচারীরাও কিছুই জানত না। সম্প্রতি থমাস কারামন ও মাতেও জিনাক্সি নামে দুই ইতিহাসবিদ কারখানা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ছবি সংগ্রহ করেন এবং এই বিষয়ে খোঁজ খবর নিতে বার্দো শহরে আসেন। সেখানে তারা দেখতে পান শত বছরের ইতিহাসকে লালন করে স্থানীয়রা আজও বিশাল আকারের রুটি নিয়ে পালন করেন তাদের ক্রিসমাস উৎসব। আমরা ছবি দেখে কারখানার দুই রাঁধুনিকে খুঁজে বের করেছি। এজন্য গত 1 বছরে কয়েকবার জার্মানি যেতে হয়েছে। পোল্যান্ড ছাড়া 70 বছর পরও যে এই রুটির কথা মানুষ মনে রেখেছে তা ভেবে তারা যার পরানি অবাক। পরে তাদের থেকে আরো অনেক তথ্য পেয়েছি, এমনকি গোপন রেসিপিটাও। পোল্যান্ডের এই ঐতিহ্যবাহী রুটি তৈরির উপকরণ সংগ্রহ করা হতো ফ্রান্স ও স্পেন থেকে, যা রপ্তানি করা হতো ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এদিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বসে অন্যরকম এক মেলা। যন্ত্র সভ্যতার এই যুগে যে মেলায় দেখা মেলে হাতে তৈরি সব পণ্যের ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলে যেখানে পাওয়া যায় ভিন্ন রকমের উপহার সামগ্রীর স্বাদ। সারা বিশ্বের মতো ক্রিসমাসের ঢেউ লেগেছে ইউরোপের দেশ হাঙ্গেরিতেও। গেল কয়েক বছর মন্দা যাওয়ার পর দেশটির রাজধানী বুদাপেস্টের ব্যবসায়ীরা আশা করছেন বড়দিন উপলক্ষে এবার ভালোই বিক্রি হবে তাদের। হাঙ্গেরির বড়দিনের পণ্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বলে মনে করা হয় দেশটির ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যকে। নানা ধরনের উপহার সামগ্রী নিয়ে বরাবরের মতো এবারও বুদাপেস্টের ভরোসমার্ট স্কয়ারে বসেছে ক্রিসমাস মেলা। মজার আর চমৎকার সব পণ্যের জন্য যার সুনাম রয়েছে পুরো ইউরোপ জুড়েই। সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন এখানে কেনাকাটা করতে। এখানকার পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গহনা, সিরামিক দ্রব্য, কাঠের শিল্পকর্ম, হাতে তৈরি প্রসাধনী সহ নানা রকমের জিনিস। এছাড়াও রয়েছে হাঙ্গেরির ঐতিহ্যবাহী হরেক রকমের মিষ্টি। সিরামিক শিল্পী জলটান পার্চেসি জানালেন সবসময় পণ্যের গুণ ও মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেন তারা। আমরা চেষ্টা করি এমন সব উপহার সামগ্রী তৈরি করতে যেগুলো হাঙ্গেরির ঐতিহ্য আর সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পারে। আশা করছি এবার ভালোই বিক্রি হবে, কারণ গেল কয়েক বছর সত্যিকার অর্থেই আমাদের জন্য খারাপ সময় গেছে। যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটক কনি ব্লেয়ার বললেন ইউরোপের অন্যান্য এলাকার তুলনায় এখানকার পণ্যের মান আর সৌন্দর্য চোখে পড়ার মতো। এটা আমার দেখা সেরা ক্রিসমাস মেলা, তাই প্রতি বছরই কিছু না কিছু কিনতে এখানে চলে আসি। ভরোসমার্ট স্কয়ারে বসেছে মোট 120টি স্টল। নভেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অ্যামনেস্টির, পাশ্চাত্যের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা অভিযোগ মস্কোর। যুদ্ধবিরতির মধ্যে ইয়েমেনে বিমান হামলায় নিহত 7, সৌদি জোটের বিরুদ্ধে বেসামরিকদের হত্যার অভিযোগ জাতিসংঘের।
ভারতীয় অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে এএপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। মোদীকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান কেজরিওয়ালের। এবং চলতি বছর ইউরোপে ঢুকেছে 10 লাখ শরণার্থী, জানালো IOM। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে চুক্তিতে পৌঁছার আহ্বান জাতিসংঘের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন।